সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর এখন টক অব দ্য টাউন। আদালতের নির্দেশে এরই মধ্যে রিসোর্ট সহ প্রায় 700 বিঘা। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাকে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি। সাবেক পুলিশ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের ব্যাখ্যা জানার পরই আইন অনুযায়ী ব্যবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। কিছু বিশেষ গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এবং কিছু বিষয় রয়েছে। এই ভিডিওটি না দেখলে হয়তোবা আপনারা পুরো ভিডিওটি না দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমাদের বাংলাদেশের বেনজির আহমেদ সাবেক পুলিশ কর্মকর্তা, উনি কিন্তু র্যাবের মহাপরিচালক ছিলেন এবং বাংলাদেশের প্রধান একজন পুলিশ কমিশনার ছিলেন। প্রিয় দর্শক, সবাই প্রশ্ন করছে উনি এত টাকা পেল কোথায়। প্রিয় দর্শক, এটা সরকারেরও কথা এবং সাধারণ একজন জনগণেরও কথা। উনি এত টাকা কোথায় পেল? যার ওনার 34 বছরের সার্ভিস লাইনে চাকরির বয়সে উনি যে বেতন এবং বোনাস পেয়েছিল সেই সম্পূর্ণ টাকা মিলে 2 কোটি টাকা হয় না, কিছু টাকা কম থাকে। তারপরেও উনি হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হলেন? এটা সাধারণ জনগণের প্রশ্ন এবং বাংলাদেশ সরকারেরও প্রশ্ন হচ্ছে, উনি বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, এমন কোনো জেলা নাই, এমন কোনো থানা নাই উনি ওখানে জমি ক্রয় করে নাই। এক শ্রেণীর লোক আছে, যেমন যে দেশে যায় সে দেশেই একটি করে বিয়ে করে, আর আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা উনি একটি করে জমি রাখিছে। আসলে জমি রাখাটা খুবই ভালো কাজ, কিন্তু সেটা যদি বৈধ পথে হয় সেটা অবশ্যই ভালো। প্রিয় দর্শক, আমি জানি না বৈধ কি অবৈধ, এটা আপনারা বাংলাদেশের সবাই কম বেশি হয়তো জানেন। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াইতে চাই না এবং আমাদের বর্তমান পুলিশ কর্মকর্তা, আমাদের যে সাবেক সেনা সদস্য ছিলেন, ওনাকে কিন্তু যুক্তরাষ্ট্র পাসপোর্ট বাতিল করে দিয়েছে, শুধুমাত্র উনি এই দুর্নীতি করেছে হয়তো। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিওটি দেখে আসি কি কি কথা বলেছিল এবং আমাদের যে সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির সাহেব, ওনাকে নিয়ে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কি বলল এবং সেই কথাগুলো শুনি। আজকে অবশ্যই এই ধৈর্য সহকারে এই ভিডিও ক্লিপটা দেখবেন, তারপরে আপনি হয়তো বুঝতে পারবেন। আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই মূল্যবান মতামত আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনি আজকের এই ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন। তো চলুন সেই ভিডিওটি দেখি, তারপরে মূল্যবান কিছু আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে আসব। সাবেক পুলিশ কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদের বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের ব্যাখ্যা জানার পরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে তিনি জানান, এখনও তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। শারমিন নীলার প্রতিবেদন। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর কদিন ধরেই আলোচনায় আছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিয়ে। বর্তমানে তিনি দেশে নেই বলেও খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। নিশ্চয়ই তার আয়ের কোনো সোর্স আছে, না হলে সেই বা এরকম অপকর্ম যার বিরুদ্ধে অভিযোগ আসছে তাকে সে তার উত্তর দিতে হবে এবং সে যদি তার ব্যাখ্যা দিতে পারে তাহলে তো আপনাদের এই প্রশ্নগুলি সবই মিটমাট হয়ে যায়। এ সময় তার কাছে প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তাদের স্বাভাবিক আয়ের সাথে সম্পদের হিসেবের ব্যবধান নিয়ে। যে বেনজির আহমেদ বিদেশের মিশনে অনেক বছর ছিলেন, সেগুলো আপনাদের জানা দরকার। সেই মিশনে সে কত টাকা এনেছে এইগুলি তাকে বলতে হবে। তো তার জবাব পাওয়ার আগে আমার মনে হয় আমাদের কেউ কিছু বলা উচিত না। আর ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হচ্ছে, কোনো চাপ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এ নিয়ে তার মেয়ে অনুমান ভিত্তিক মন্তব্য দিচ্ছে। এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য, আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেসার দেওয়া হয়নি। শারমিন নীরা, ৭১, ঢাকা।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ প্রকাশ করে গণমাধ্যম। এরপর থেকে অস্বস্তি দেখা দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে। এবার বিষয়টি নিয়ে আলোচনা উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। সোমবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মিলারকে প্রশ্ন করতে গিয়ে সাংবাদিক বলেন, সম্প্রতি পুলিশের দুর্নীতি নিয়ে সংবাদ মাধ্যমে রিপোর্ট করার পর একটি হুমকিমূলক বিবৃতি দেয় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম। সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? জবাবে মিলার বলেন, কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান বজায় রাখতে এবং সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন মিডিয়ার ভূমিকাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে। এমনকি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করতে বাধা দেওয়া, হয়রানি কিংবা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টাকেই আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। অপর এক প্রশ্নে মন্তব্য চাওয়া হয় মুক্ত অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ইস্যুতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে প্রশ্ন করতে গিয়ে মিলারকে সাংবাদিক বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে দুই সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি মার্কিন স্বার্থের প্রতিফলন ঘটায় কিনা। জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। অমিত হাসান রবিন, কালবেলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আপনি যদি একজন দেশের সুনাগরিক হয়ে থাকেন, আপনার কমেন্ট করা, আপনার মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করা একটি আপনার মানবিক দায়িত্ব। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব আরেকটি ভিডিওতে। দর্শক, বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই উনি কিন্তু নতুন একটি ফন্দি নিয়ে এসেছে, নতুন বক্তব্য নিয়ে এসেছে, জ্বালামুখী বক্তব্য, যে কথা আপনারা শুনলে আপনাদের শরীরের পশম হয়তো দাঁড়িয়ে যেতে পারে। প্রিয় দর্শক, বেনজিরকে কি বলল এবং বাংলাদেশ সরকারকে নিয়ে কি বলল আমাদের বাংলাদেশের ফাটাকৃষ্ট ব্যারিস্টার সুমন ভাই, তা চলুন আমরা সেই ভাইরাল সেই জ্বালামুখী বক্তব্যটা শুনি, তারপরে কিছু কথা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার, বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার। ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার। কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবায় রাখা যায় নাই। কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তবে একটা জায়গায় ঘাটতি ছিল, এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না। মাননীয় স্পিকার, আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে। এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো হবে। 2.5 লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে, 1.5 লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে গিয়ে যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন, আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের
যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে। এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা, টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার। এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি, আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি। এই টাকা জনগণের জানার অধিকার আছে। আমি ফেসবুকে দিয়েছি, হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি, কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায়। এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে। এবং আমি এই কথা বলি, আমি আমার প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।